নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, দীর্ঘ বেশ 5-6 দিন বাদে আজকে আবার আপনাদের সামনে আমি এলাম। একটা ছোট্ট পোস্ট আমি আপনাদের উদ্দেশ্যে করেছিলাম, কমিউনিটি পোস্ট। সেটা হচ্ছে যে চললাম একটু বেড়াতে। তো এবার আপনাদের মনে তো প্রশ্ন জাগবেই যে আমি কোথায় গেলাম। আমি যেখানে যাই আপনাদের বলে যাই। তো এবার ভাবলাম ঠিক আছে, ঘুরে এসে তারপর জানাবো। এটা বাঙালিদের সেকেন্ড হোমও বলতে পারেন। আমি গিয়েছিলাম একটু শ্রীক্ষেত্রে বা পুরী ধামে। তো আমার মা এবং আমার স্বামী এনাদের সাথে গিয়েছিলাম। মেয়ে বাড়িতে একাই ছিল এবং মেয়ের সাথে আরেকজনকে আমরা রেখে গিয়েছিলাম। তো যাই হোক, এবারে ব্যাপার হচ্ছে যে এই পুরীতে গিয়ে সবাই যেরকম আনন্দে মাতে আমরাও মেতেছিলাম, সেটা বলার কোনো কথা নয়। সবাই জানে পুরীতে গেলে একটা বাঙালির একটা সুন্দর ফিলিংস, একদিকে জগন্নাথ দেব আরেকদিকে সমুদ্র। কিন্তু আজকে আপনাদের সাথে একটু কিছু কথা শেয়ার করতে চাইছি। দেখুন, আমি আগেরবার পুরী গিয়েছিলাম, নীলমাধবে গিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। পুরী থেকে অনেক ভিডিওগুলো বা ব্লগগুলো আমি করেছি, কিন্তু এবার আর নীলমাধবে যাইনি। এবারও কিন্তু একটা নতুন জায়গায় গিয়েছিলাম। তা আমার একজন সাবস্ক্রাইবার আমার কথা শুনে তারপরে তারাও কিন্তু নীলমাধব ঘুরে এসছে। তা এগুলো তো কোনো প্রমোশনাল ভিডিও না। আমি যেহেতু এই জায়গাগুলো কি বলবো, আমার চোখ দিয়ে আমি এক্সপ্লোর করছি, তো সেটাই আপনাদের সাথে আপনারা তো আমার খুবই ভীষণ কাছের, খুবই কাছের না, ভীষণ ভীষণ কাছের আত্মীয়। তো আপনাদের সাথে তাই শেয়ার করছি। এরপরে কেউ যদি কখনো পুরী যান, সেখানে একটা জায়গা আছে জানেন, রঘুরাজপুর। তো ওই রঘুরাজপুর গ্রামটা সম্পর্কে আমি জেনেছিলাম। তো ইচ্ছে ছিল যে একটু যাব। ওটা আমি জানলাম কি করে সেটাও বলছি। আগের বার যখন আমি পুরীতে গিয়েছিলাম, 2024-এই গিয়েছিলাম, 23-এ গিয়েছিলাম, 24-এ না, সরি। তা 23-এ যখন গিয়েছিলাম, তখন ওখান থেকে না একটা কাঁচের বোতল শিশি, তার গায়ে সুন্দর পেন্টিং, অপূর্ব পেন্টিং, একজন মানুষ বিক্রি করছিল ওই সমুদ্রের ধারে বসে। আর তার সঙ্গে ওই একটা নারকেল, গোটা নারকেল, হ্যাঁ, সেই গোটা নারকেলটার গায়ে অপূর্ব পেন্টিং করা। তো এই দুটো জিনিস দেখে আমার এত পছন্দ হয়েছিল, আমি তখন ওই জিনিসগুলো ওই দরদাম শুরু করি এবং দু একটা জিনিস কিনেও ফেলি। তখন উনি বলছিলেন যে দিদি, আমি তো গ্রাম থেকে অনেক দূরে এসেছি, তো ওই জন্য এখানে কিন্তু একটু বেশি দামেই আমাকে জিনিসগুলো বিক্রি করতে হচ্ছে। কিন্তু আপনারা যদি ভুল করলেন, আপনারা যদি রঘুরাজপুরে চলে যেতেন, ওখানেই আমার গ্রাম, তাহলে আরও কমে জিনিসগুলো পেতেন। ওটা কিন্তু আমার মাথায় ছিল। আর তখন আমরা খুব আলোচনা করলাম পরে যে কতটা অনেস্ট হলে মানুষ এই কথাটা বলে যে আপনারা ভুল করে ফেললেন। মানে আমরা ভুল এটাই করলাম যে ওনার থেকে জিনিসগুলো নিচ্ছি। তো ওই রঘুরাজপুরে আমরা ঠিক করলাম যে এবার যাব। তো আমরা সেই মতো গেলাম। আমাদের মানে যেতে ধরুন মোটামুটি ওই ঘন্টা খানেক কি দেড়েক এরকমই লেগেছে, তার বেশি নয়। আর ফিরে আসতেও ওরকম একটা অটো ভাড়া করে আমরা চলে গিয়েছিলাম। যেটা আপনাদেরকে বলবার, দেখুন, শিল্পীর কদর কিন্তু, বা শিল্পের কদর যারা ভালোবাসেন তারা সেখানে যেতে পারেন। পুরো গ্রামটা জুড়ে শুধু শিল্পী। আমরা গ্রামে পৌঁছাবার পর আমাদের কাছে বেশ কিছু অল্প বয়সী তরুণ যুবক বা কিছু বৃদ্ধ মানুষ ছুটে আসলেন, এসে নিয়ে দিদি আমার বাড়িতে আসুন, দিদি আমার ঘরে আসুন, ঠিক এরকমভাবে একদম পোলাইটভাবে, মনে হচ্ছে বোধহয় ওনাদের বাড়ির কেউ একজন অতিথি আমরা গেছি। তো এইভাবে আমরা এক একজনের ঘরে যেতে লাগলাম এবং ওনারা ওনাদের শিল্প সৃষ্টি দেখাতে লাগলেন। দেখবেন অনেকে আছেন যারা মানে কি বলবো, এই ধরনের জিনিসপত্র দিয়ে, বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে ঘরদুয়ার সাজাতে ভালোবাসেন। তো সেই রকম বিভিন্ন যে পটচিত্র, হ্যাঁ, শুধু জগন্নাথ বলে নয়, জগন্নাথের ওপর তো আছেই, বিভিন্ন দেবদেবীর ওপর, হ্যাঁ, কৃষ্ণের ওপর,
কৃষ্ণের রাসলীলা, হ্যাঁ, বিভিন্ন রকম ওই পটচিত্রগুলো ওনারা হাতে তৈরি করেন। আবার এমন এমন শিল্পী আছেন, যখন প্রণববাবু রাষ্ট্রপতি ছিলেন, প্রণব মুখার্জি, তখন কিন্তু তার হাত থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন এরকম শিল্পীরাও কিন্তু রয়েছেন। তো আমরা একজন এই ঘুরতে ঘুরতে, গ্রাম ঘুরতে ঘুরতে একজন শিল্পীর কাছে গিয়েছিলাম, একটা ছোট ভাই আর কি, তার কথা উল্লেখ না করলেই নয়। তার নাম হচ্ছে সচিকান্ত সাহু। হ্যাঁ, এই ভাইয়ের কাছে গিয়েছিলাম। তা ওনার কাছ থেকেই যে আমরা কিছু কিনেছি এ কথা আমি বলতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি, ওনার শিল্প আমার মন ছুঁয়ে নিয়েছে। হ্যাঁ, কাজেই সেক্ষেত্রে আপনারা তো ভবিষ্যতে অনেকেই আছেন, পুরীতে তো বললাম তো বাঙালির সেকেন্ড হোম বলা যায়, তো প্রায়ই আমরা যাই। হ্যাঁ, মানুষ মানে আমরা বাঙালিদের মধ্যে যদি ভালো কিছুক্ষণ ভালো লাগলো না, দুম করে একটু চলে গেলাম। তো সেরকম যদি কখনো যান, এটাও কিন্তু একটা অদ্ভুত জায়গা। কারণ কোনারক, এগুলোও কিন্তু এবার আমরা গিয়েছিলাম। তো এগুলো তো একাধিকবার হয়ে গেছে। আর আমরা না এবার গিয়েছিলাম মেনলি একটা ট্যুর পার্টির সাথে, বুঝতে পারলেন? তাদের সাথে আমাদের সম্পর্কটা এমন, মানে বাড়িতে এসে জোর জবরদস্তি আমাদের তুলে নিয়ে যাওয়া বলে সেই রকম না, হলে হঠাৎ করে, আপনাদের তো আগে থেকে বলুন, সেই সব না করে হঠাৎ করেই চলে গেলাম। তো ওখানে গিয়ে ওই কোনারক, ওই ধবলগিরি, খণ্ডগিরি, এগুলো তো বহুবার দেখা, সেই ছোট্ট বয়স থেকে দেখে আসছি। তো সেগুলো গেলাম, আর সেগুলো যেতে আর ভালো লাগে না। বিশেষ করে কোণার্কটা গেলে না মন খারাপ হয়ে যায়, যে বিভিন্ন পাথরগুলো খুলে খুলে পড়ছে, সেগুলো আর তারা সংস্কার করা সম্ভব নয়। তখনকার আর্কিটেকচার এখনকার হয়তো পুরো আলাদা, ইঞ্জিনিয়াররাও হয়তো পারছেন না বা কিছু, জানি না, সেগুলো নিয়ে বলা ঠিক হবে না। কিন্তু এই গ্রামটায় গিয়ে না খুব ভালো লেগেছে, বিশ্বাস করুন। তাই আপনাদের সাথে এতগুলো কথা বললাম। হ্যাঁ, কিছু মনে করবেন না। আমি ভাবলাম যে আমার এই কথার দ্বারা যদি কোনো বন্ধু, আমার চ্যানেলের কোনো বন্ধু, সে যায়, যেমন নীলমাধব ছুটে গেছিল, সেরকম যদি সে যায়, তাহলে তার খুবই ভালো লাগবে। বিশেষ করে যারা শৈল্পিক ব্যাপার স্যাপার ভালোবাসেন, তাদের খুবই ভালো লাগবে। ঠিক আছে, চলুন আজকে তাহলে আমার এই ভিডিও শুরু করি। আজকের ঘটনা, আজকে যার ঘটনা বলতে যাব বা বলবো, সেই বাংলাদেশের আমার সেই ছোট্ট ভাই। তো ওর ঘটনাটা, সাজান ভাই, আমি ছোট করে বলছি, সেই সাজান ভাইয়ের ঘটনা বলা শুরু করছি। সাজানের কিছু ঘটনা অলরেডি আপনাদের শুনিয়েছি, সেই জিনে, ভয়ঙ্কর সেই জিনের ঘটনা শুনিয়েছি। হ্যাঁ, তারপরেও আরেকটা ঘটনাও আপনাদের শুনিয়েছি, যে বিভিন্ন যে আলোর একটা বল মতো হয়ে ঘরের চতুর্দিকে ঘুরছে, সেগুলো শুনিয়েছি। আজকে আবার ওর ঘটনা দিয়েই স্টার্ট করছি। তো শাহরিয়া ইসলাম সাজান যে ইয়ে করেছে, মানে কথা, মানে ঘটনাটা বলেছে, সেটা হচ্ছে এই আজকে, মানে এখন যে ঘটনাটা বলছি, এই যাদের নিয়ে ঘটনা, তারা কিন্তু তাদের বাসাটা ওদের বাসার, মানে সাজানদের বাসার খুব কাছাকাছি ছিল, এমন কিছু দূর নয়। হ্যাঁ, দুজনের বাসা একদম কাছাকাছি ছিল। তো ওই বাড়িটিতে মানে যাদের কথা বললাম, এরা তো, এদের বাসা কাছাকাছি ছিল, কিন্তু এরা এই বাড়িটিতে সবসময় থাকতেন না, এরা অন্যত্র অন্য জায়গায় থাকতেন। তো এই বাড়ির একজন কর্তা ছিল, ও যেভাবে বলেছে সেভাবেই বলছি, একজন কর্তা ছিল, ওনার ওয়াইফ ছিল এবং দুটো ছেলে ছিল। তো এদের মধ্যে এই ভদ্রলোক, মানে এই কর্তা, তার বড় ছেলে, দুজনে মিলে কিন্তু প্রত্যেকটা দিন রাত্রি প্রায় 12টার সময় কিন্তু এরা মাছ ধরতে যেত। তা মাছ ধরতে যেত, তো একদিন ওরকম ওনারা মাছ ধরতে চলে গেছেন দুজনে, মাছ টাছ ধরে ওই প্রায় 12:30টার দিকে ফিরেছেন। ফিরে এরা রাতের খাবার দাবার শেষ করেছেন, খেয়েছেন দুজনে মিলে। খাওয়া দাওয়ার পর ওই বাড়ির যিনি কর্তা, তিনি বলেন যে ছেলেকে, যে আমি আবার একটু ঘেরে যাচ্ছি, আমার আরো কিছু মাছ ধরার প্রয়োজন আছে। তখন বড় ছেলে বলে যে আমরা তো এইমাত্র মাছ ধরে ফিরলাম, আবার কি যাওয়ার দরকার।
তখন ওই ভদ্রলোক মানে ওই কর্তা বলেন যে আমার দরকার আছে, তোমাকে যেতে হবে না, তুমি থাকো, আমি মাছ ধরতে যাচ্ছি। তো ওই হয়তো মানে 12:30টায় ফিরেছে, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করেছে, বুঝতেই পারছেন হয়তো 1টা-1:30টার দিকে উনি আবার কিন্তু মাছ ধরতে গেছেন। এবারে এই ভদ্রলোক বা এই কর্তা উনি তো মাছ ধরতে চলে গেছেন 1:30টা নাগাদ। চলে যাওয়ার পর দুই ছেলে তারাও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, কিন্তু ভদ্রলোকের ওয়াইফ কিন্তু সজাগ রয়েছেন, স্ত্রী। তো উনি এবার মহিলা যেহেতু, উনি অনেক রাত হয়ে যাচ্ছে, উনি চিন্তা করছেন যে কি হলো, ওনার স্বামী কেন এখনো ফিরছে না। কিন্তু গ্রামের দিকে ব্যাপার, তারপরে ছেলে দুজন তারাও শুয়ে পড়েছে, অত রাত হয়ে গেছে, উনি একা একা মহিলা বাড়ি থেকে বেরিয়ে ওনার খোঁজ করবেন স্বামীর, অতটা উনি সাহস দেখাননি। যাই হোক, ওই রাতটা তো ওই চিন্তায় ভাবনায় কেটে যায় যে মানুষটা গেল কোথায়, বলল যেখানে অল্প একটু মাছ ধরে চলে আসবে, তাহলে এত দেরি হচ্ছে কেন, এই সমস্ত নানানটা কুচিন্তা মাথায় আসে। কিন্তু মা তো দেখুন সন্তানদের আবার ডাকাডাকি করবে, হয়তো সেই কারণেই উনি করেননি। তারপরে ভোরবেলা যখন হয়, উনি কাউকে কিছু না বলে, উনি জানতেন কোন কোন ঘেরা উনি ওনার স্বামী মাছ ধরতে যান। তো ওই সমস্ত জায়গায় উনি ওই জলাশয়গুলো উনি যেতে থাকেন এবং খোঁজ করতে করতে একটা জায়গায় উনি পৌঁছান এবং সেখানে দেখেন যে ওই সেটাও একটা জলাশয়, কিন্তু সেখানে জল তখন নেই, সেখানে হচ্ছে মানে জল কাদা, হ্যাঁ, ভর্তি পাঁক কাদা এই সময় রয়েছে। তো ওই কাদার মধ্যে ওটাকে শাহজাহান যেটা বলেছে পেরি, তো ওই পেরির মধ্যে ওনার স্বামীকে উনি দেখতে পান। দেখেন যে উনি লম্বালম্বি হয়ে শুয়ে রয়েছেন, কিন্তু ওনার মাথাটা পুরো কিন্তু ওই পেরির মধ্যে, কাদার মধ্যে, পাঁকের মধ্যে কিন্তু মানে দাবানো রয়েছে, যেটাকে বলা হয়, বা ডুবিয়ে দেওয়া হয়েছে পুরো যেন মনে হচ্ছে। তো এইটা দেখে ওনার স্ত্রী, ওনার তো মানে ভয় পেয়ে যান এবং চিৎকার চেঁচামেচি করে লোকজনকে ডাকেন, এবং উনি তো ভেবেই ছিলেন যে ওনার স্বামীর বোধহয় মৃত্যু ঘটে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওনাকে যখন ওই কাদা পাঁক টাক থেকে বার করা হয়, তখন ওনার নাক মুখ দিয়ে গল 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 করে কিন্তু রক্তবমি হওয়া শুরু হয়। আচ্ছা, এবার যেটা বলার মেনলি বিষয় সেটা হচ্ছে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল ভূত চতুর্দশী রাত্রে। তা ভূত চতুর্দশী রাত্রিবেলা এরকম ভদ্রলোক গিয়ে তো ওই পেরির মধ্যে ওইভাবে ওনাকে পাওয়া যায়। তো তখন ওই ওনাকে তোলার পর যখন রক্তবমি হচ্ছে নাক মুখ দিয়ে, তখন সাথে সাথে ওনার স্ত্রী এবং সবাই যারা এসেছিল ছুটে, তারা সবাই মিলে ধরাধরি করে ওনাকে হসপিটালে নিয়ে যান। এবং হসপিটালে ডাক্তারবাবুদের চেষ্টায় উনি কিন্তু ধীরে 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 কিন্তু সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছিলেন বা অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। এই সময় উনি ওনার পরিবার তো স্বাভাবিক ব্যাপার জিজ্ঞাসা করবেই যে কি হয়েছিল। তখন উনি বলেন যে আমি তো ওখানে মাছ ধরছিলাম, ধরতে ধরতে আমার কিরকম মাথাটা ঘুরতে লাগে। এবার যখন মাথাটা এরকম ঘুরছে, তখন আমি মনে করছিলাম যে একটু জিরিয়ে নিই, হ্যাঁ, একটু আরাম করে নিই। কিন্তু সেই সময় উনি ফিল করেন যে কোনো একটা অদৃশ্য শক্তি ওনার কাঁধটা এবং মাথাটা চেপে ধরে, মানে ওই যে পেরির যে জল কাদা ওই যে জায়গাটা, ওর মধ্যে বলছে, মানে সার্জন যেটা বলেছে যে ওই ভদ্রলোকের মনে হয়েছে যে ওনার মুন্ডুটাকে ধরে কেউ ঠাসছে ওর মধ্যে, হ্যাঁ, ঠেসেছে। এবং ওনার মনে হয়েছে চতুর্দিক থেকে মানে কারা যেন ওনাকে প্রচণ্ড মার মারছে, প্রচণ্ড মার। এবং উনি ওই গেছিলেন প্রায় 1:30 নাগাদ, তারপর থেকে উনি প্রচণ্ড চিৎকার করে উনি যন্ত্রণায় চিৎকার করছেন। এবং এই করতে করতে এমন মার মারছে, মানে মেরে ফেলবার জন্যই মেনলি এটা করছে। মারতে 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 লাস্টে দেখা গেছে যে ওই ভদ্রলোকের স্ত্রী, ওই সকাল হতেও সেটা কমেনি, তারপরে ওনার স্ত্রী যখন এসে গেছে তখন কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি থেমে গেছে। এবার হসপিটালে বসে যখন এই ব্যাপারটা নিয়ে উনি ওনার পরিবারকে বা ওনার স্ত্রীকে পুরো ব্যাপারটা বর্ণনা করছেন বা জানাচ্ছেন, সেই মুহূর্ততেই কিন্তু আবার করে ওনার ব্লাড বমি শুরু হয়, হ্যাঁ।
হ্যাঁ, নাক মুখ দিয়ে। এবং যেন মনে হয় যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা চাইছে না যে এটা শেয়ার করা হোক বা এটা কাউকে বলা হোক বা কেউ জানুক। হ্যাঁ, এই ভদ্রলোক পুরো সুস্থ হয়ে উঠেও কিন্তু ওই ব্লাড বমি করতে করতে ওই ঘটনাটা বলতে বলতে কিন্তু উনি মারা যান। কি মারাত্মক ভাবুন তো, কি কি ঘটনা আমাদের চতুর্দিকে ঘটে। এবং সাজান যেটা বলেছে যে এটা 2022-23-এর ঘটনা, বলেছে যে এইটা শুনে আমরা এতটা শকড হয়ে গেছি যে আমরা সবসময় ভাবছি সবাই মিলে যে এই 22-23 সালে দাঁড়িয়ে কাউকে আত্মা বা ভূতে মেরে ফেলতে পারে, এটা হয় কখনো? আচ্ছা, আরেকটা ঘটনা সাজান বলেছে, ছোট ছোট প্রত্যেকটা ঘটনা খুবই ইন্টারেস্টিং ওর, এটাও শুনে দেখুন। সাজান যে স্কুলে পড়তো ওই হাই স্কুলের পাশের একটা ঘটনা এটা। ওই বাড়িটায় একজন ভদ্রলোক থাকতেন আর কি। তা উনি ওই একদিন কি ওই বাড়িটায় উনি থাকতেন, একদিন কি হয়েছে, ওই যে সন্ধ্যেবেলা মাগরিবের নামাজ পড়া হয়, তো উনি ওই ইয়ে থেকে মসজিদে গিয়ে ওই নামাজ টামাজ পড়ে উনি সন্ধ্যেবেলা বাড়ি ফিরেছেন। তো ফিরে ভাবছেন কি যে একটুখানি আমি জিরিয়ে নিই বা একটু আরাম করে নিই, আমি আবার রাত্রিবেলা গিয়ে ঘন্টাখানেক বাদে উঠে আবার গিয়ে ওই রাত্রের যে নামাজটা পড়া হয় সেই নামাজটা পড়ে নিয়ে আমি ফিরে আসব, এসে খাবার দাবার খেয়ে শুয়ে পড়বো। তো সেই মতো উনি একটুখানি রেস্ট করবার জন্য আর কি উনি শুয়ে পড়েন। তো শুয়ে পড়ার পর উনি কিন্তু ঘুমিয়ে পড়েন। হ্যাঁ, তো উনি আর মানে যে ভেবেছিলেন যে একটুখানি জিরিয়ে নিই, সেটা একদম মানে গভীর ঘুমে উনি চলে যান। তো যাই হোক, এবারে তখন উনি ভাবেন যে এবার যখন ওনার রাত্রিবেলা যখন ওনার ঘুম ভাঙে তখন কিন্তু একটা আওয়াজে ওনার ঘুম ভাঙে, তখন কিন্তু অনেক অনেক রাত। তো তখন উনি একটা আওয়াজ শুনতে পান, উনি শুনতে পান বাইরে থেকে ওনার ঘরে আসার জন্য কেউ যেন অনুমতি চাইছে। এবার আপনারা দেখবেন যে খুব গভীর ঘুমে আচ্ছন্ন কোনো মানুষ হঠাৎ করে যদি কোনো আওয়াজ পায় তখন না কীরকম যেন মনে হয় না যে এটাকে আমি দুপুরবেলা ঘুমাচ্ছি নাকি রাত্রিবেলা ঘুমাচ্ছি, এর মানুষ যেন অনেক কিছু ভুলে যায়। তো উনিও ওরকম শুনতে পান যে বাইরে থেকে কেউ ওনাকে অনুমতি চাইছে যে আমি কি ঘরে আসবো। তো উনিও তখন কিন্তু মানে বেমালুম সব ভুলে গেছেন যে এখন কত রাত, আমি রাতের নামাজ পড়িনি বা আমার যাওয়ার কথা ছিল, এসব উনি টোটাল ভুলে গিয়ে উনি বলেছেন হ্যাঁ এসো। এবার যেই হ্যাঁ এসো উনি বলেছেন, সাথে সাথে কিন্তু উনি মানে কিছু একটা তো ঘরের মধ্যে ঢোকে, তো একদম ঠিকই কথা, উনি কিন্তু অজ্ঞান হয়ে তৎক্ষণাৎ পড়ে যান। এবার অজ্ঞান হয়ে যখন উনি পড়ে যান তারপরে উনি আর কিছু জানেন না। এরপরে যখন ওনার জ্ঞানটা ফেরে তখন অলরেডি কিন্তু ওই যে সেই পেরি বললাম, পেরি মানে পাক মাটি বা কাদা জল এই জায়গাটা, উনি দেখছেন ওর ভেতরে কেউ ওনাকে ওরকম ঠেসে ধরে ওনার মাথা পুরো ডুবিয়ে দিচ্ছে, মানে ঠাসছে মাথাটা নিয়ে। মানে বুঝতেই পারছেন যে একটা কিন্তু উনি কিন্তু কিছু দেখতে পাচ্ছেন না, ওনার কিন্তু ওই মুহূর্তে জ্ঞান রয়েছে, যেটা উনি ঘরে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন ওখানে যাওয়ার পর কিন্তু ওনার জ্ঞান ফিরেছে। উনি বুঝতে পারছেন যে আস্তে আস্তে ওনার কিন্তু থুতনি অবধি কিন্তু ওই কাদার মধ্যে ঠুসে দেওয়া বা ঠেসে দেওয়া এটা কিন্তু হচ্ছে। এবং উনি তার আগ মুহূর্তে কিন্তু দেখতে পেয়েছেন যে ওনার মাথার উপরে একটা অদৃশ্য শক্তি, বলছি তো, একটা আগুনের মতো একটা যেন কি বলবো, একটা আগুনের কুণ্ডলীকৃত একটা আগুন, এরকম একটা বলয় মতো যেন ওনার মাথার উপরে ওটা ঘুরে বেড়াচ্ছে, এটা কিন্তু উনি দেখতে পান। কিন্তু অদ্ভুত ব্যাপার এখানে, ওনার বাড়ির চারপাশে কোনো কিন্তু পেরি জাতীয় ওই ধরনের কোনো জলাশয় বা যাই হোক না কেন এটা কিন্তু নেই। এটা আছে হচ্ছে ওনার বাড়ি থেকে আধা ঘন্টা দূরে। এবার উনি অজ্ঞান হয়ে গেছেন, ওই একটা অদৃশ্য কেউ তাকে বলেছেন হ্যাঁ এসো, বলার পর তো উনি বাড়িতে অজ্ঞান হয়ে গেছেন। এবং উনি যে যখন ওই একটা কেউ যেন ডাকছে যে হ্যাঁ এসো, তখন কিন্তু উনি ঘুমের মধ্যে নন। তো
তো উনি কিন্তু জেগে গেছেন এবং কেউ ডাকছে দেখেই কিন্তু উনি বলে ফেলেছেন হ্যাঁ এসো। তো এইটা হতে পারে যে একটা ঘুমের তো রেস থাকে, ওই যে যেটা আমি বলছিলাম যে আমরা ঘুম থেকে উঠে ফট করে আমাদের ব্রেন যেন কাজ করতে চায় না, একটুক্ষণ আমাদের ধাতস্থ হতে সময় লাগে, সেই সময়টা উনি পাননি, ওই জন্য ওনার মুখ দিয়ে বেরিয়ে গেছে হ্যাঁ এসো। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে তাহলে পেরি অবধি ওনাকে কে নিয়ে গেল? তো সাজেন যেটা বলেছে যে উনি ওটাই করেছেন যে হয়তো ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল, তারপরে তাকে অজ্ঞান করে ফেলে এই শক্তিটাই কিন্তু তাকে ওই পর্যন্ত নিয়ে গিয়েছিল এবং ওখানে ওইভাবে কিন্তু ঠেসে ধরেছিল। তা ওনার কিন্তু মনে হয়েছিল যে ওই ওনার কাঁধ ধরে পুরো একদম মাটিতে গেড়ে দেওয়া বলে সেইভাবে গেড়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আর কোনো অবয়ব বা ফিগার উনি কিন্তু কিছু দেখতে পাননি, উনি খালি দেখেছেন ওনার মাথার উপরে একটা আগুনের কুণ্ডলির মতো ঘুরছে, এটা উনি বুঝতে পেরেছেন। তো যাই হোক, এবারে ওনাকে তো ঢুকিয়ে দেওয়া হয়, ওইভাবে গেড়ে দেওয়া হয়। এবার যেটা বললাম যে একটা স্কুলের পাশে এইটা এটা পেরিটা, তো ওখানে তো মানে হাই স্কুল, মানে বুঝতেই পারছেন উঁচু ক্লাসের ছেলেপুলেরাও থাকে, তো তাদের একটু নতুন, তারা নেশা করতে শিখেছে, তারাও একটু বেরিয়ে সিগারেট টিকেট খাওয়ার জন্য তারা বেরোয়। এবার তারা বেরিয়ে ওই হাঁটতে হাঁটতে ওই পেরির ওখানে চলে যায়। এবার পেরির ওখানে গিয়ে তারা দেখতে পায় যে একজন মানুষ না, যাকে ওরকমভাবে মাটির মধ্যে গেড়ে দেওয়া হয়েছে। তখন তারা এবং ভদ্রলোক যেহেতু পাশেই থাকতেন, স্কুলের পাশেই, তো ওনারা চিনতেন, ওনাকেও চিনতেন। তখন এবার ওই মাথার ওপর, ভদ্রলোকের মাথার উপরে ওরকম একটা আগুনের একটা বলয় বা একটা কুণ্ডলী মতো ঘুরছে, এটা তো দেখতে পেয়েছে। এবার অনেকে, তার মধ্যে ভীতু ছেলে আছে, তারা তো আর এগিয়ে যেতে তারা নারাজ, ওটা দেখে তারা তো সরে পড়েছে। কিন্তু তার মধ্যে কিছু কিছু সাহসী ছেলে আছে, হ্যাঁ, তারা কিন্তু নাছোড়, তারা কিন্তু ওইখানে ওনার মাথার কাছে ওইখানে চলে যায় এবং চলে যাওয়ার পর তারা দেখে ওই যে কুণ্ডলী মতো আগুনের ওই যে বলয়টা, ওটা কিছু দূর গিয়ে নিয়ে ধপ করে কিন্তু ওটা নিভে যায়। আর তখন ওই ভদ্রলোককে ওনারা তুলে তুলে নিয়ে, যাই হোক, ওনারা প্রথমে তো ভেবেছিল মারাই গেছে, পরে তো ডাক্তার ফাক্তার ওরা ছুটে টুটে গিয়ে নিয়ে আসে এবং তারপরে ওই ভদ্রলোক কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে যান, সুস্থ হয়ে ওঠেন। এবং এটা একটা অদ্ভুত একটা ঘটনা কিন্তু ওখানে ওই স্কুলের পাশে ঘটেছিল। আচ্ছা, এবার ওই যে স্কুলের যে ছাত্রদের কথা বললাম, এরা তো সব হস্টেলে থাকতো, হস্টেলের ছাত্র। এরা কিন্তু ওই গিয়ে যখন ওখানে ওরকম ব্যাপারটা দেখে, তখন ওরা কিন্তু প্রথমে ভেবেছিল যে ওই ভদ্রলোককে বোধহয় ওখানে মার্ডার করে কেউ পুঁতে রেখে গেছে। এবং এই যে তো তারপরে খেয়াল পড়ে যে মাথার উপরে এই যে একটা আলোকের কুণ্ডলী বা আলোর কুণ্ডলী, সেটা দেখে একটা অলৌকিক কিছু ব্যাপার যে হয়েছে সেটা কিন্তু তারা বুঝতে পেরেছিল। এবার তার মধ্যে কেউ ভয় পেয়ে চলে গেছিল, আবার সাহসীরা থেকে গেছিল। মোট কথা, ডাক্তার আসার পর বা ওনাকে হসপিটালাইজড করার পরও কিন্তু পুরোপুরি 2 দিন কিন্তু উনি আনকনসিয়াস ছিলেন, ওনার কিন্তু কোনো জ্ঞান ছিল না। আচ্ছা, আজকে যে একদম শেষ ঘটনাটা বলতে চলেছি, সাজানের বলা, সাজান ভাই বলতে পারছি না কারণ ও খুব ছোট বাচ্চা, ও আমার সন্তানের মতো। সাজানের বলা একটা ঘটনা বলছি, সেটা হচ্ছে যে ওদের বাড়ির থেকে কিছুটা দূরে একটা গুদাম ঘর ছিল এবং এই গুদাম ঘরের ঘটনাটা শুনে শুনে ওরা বড় হয়েছে। এই গুদাম ঘরটায় একটা সময় বহুদিন আগে শস্য দানা ওখানে মজুত রাখা হতো, চাল ফাল এই সমস্ত রাখা হতো। তো একটা দিন কি হয় যে শত্রুতার কারণেই বা যে কোনো কারণেই ওই গুদাম ঘরে কেউ আগুন লাগিয়ে দেয়। তো শস্য দানা টানা সমস্ত কিছু পুরো একদম ছারখার হয়ে যায় এবং গুদাম ঘরও পুড়ে যায় পুরো। কিন্তু পুড়ে যাওয়ার পর থেকে কিন্তু ওই ঘরটা হন্টেড হয়ে যায়। তারপর থেকে ওই ঘরে মানে ওর গুদাম ঘর যেখানটা রয়েছে সেখানটা বেশ ফাঁকা টাকা, কিন্তু তার আশেপাশে যে কটা বাড়ি রয়েছে আর কি, সেইখানে লোকজন সন্ধে হলেই দরজা ফজ্জা জানলা সমস্ত বন্ধ করে দিতেন। কারণ ওনারা পরিষ্কার দেখতে পেতেন যে ওখানে কেউ একজন একটা ঘোড়া এবং কেউ একজন ঘোড়া চালাচ্ছে, হ্যাঁ, ওই গুদাম ঘরের ওই জায়গাটায়। তারপরে বিভৎস চিৎকার চেঁচামেচি, কখনো কান্নার শব্দ, এগুলো কিন্তু শোনা যেতে লাগে। তো ওরকম
সন্ধে হয়ে গেলে কেউ ওই দরজা জানলা খুলে আর বেরোতো না, যে যার বাড়িতে থাকতো। তা একদিন কি হয়েছে, এক ভদ্রমহিলা ওই গুদাম ঘরের কাছাকাছি আর কি যার বাড়ি ছিল, তিনি ওই জামা কাপড় মেলেছে। এবার জামা কাপড় মেলে উনি ঘরে শুয়ে পড়েছেন, শুয়ে পড়ে যে সন্ধে হয়ে গেলে জামা কাপড় তুলতে হবে সন্ধ্যের আগে, সেটা উনি ভুলে গেছেন পুরো। তো যখন ইয়ে হয়েছে, মানে রাত্রি হয়েছে, তখন খেয়াল পড়েছে যে জামা কাপড় মেলা রয়েছে। তো ওই রাতে উনি আর বেরোননি। তো কেউ বেরোয় না, ভয় পায় সবাই, বেরোয়নি উনি। এবার পরের দিন সকালবেলা যখন উনি বেরিয়েছেন, এবার এদিক ওদিক জামা কাপড় খুঁজছেন। এবার ওই যে গুদাম ঘরের একদম সামনে একটা বিরাট বড় দৈত্যাকৃতি একটা ইউক্যালিপটাস গাছ আছে। এবার এই ইউক্যালিপটাস গাছের যে ওই ও যেটা বলেছে সাজেন, চিকন চিকন যে ডাল বা সরু সরু, খুবই সরু সরু ডাল। এবার উনি ওই জামা কাপড় খুঁজছেন, এদিক খুঁজছেন ওদিক খুঁজছেন, খুঁজতে খুঁজতে ওই গাছের দিকে চোখ পড়েছে। উনি দেখছেন যে তারে উনি জামা কাপড় মেলে রেখেছিলেন, সেখানে একটা জামা কাপড় নেই, সমস্ত জামা কাপড় ওপরে গিয়ে ওই ইউক্যালিপটাস গাছের পুরো ওপরে সব টাঙানো রয়েছে। হ্যাঁ, তা এখন এখানে প্রশ্ন হচ্ছে, কোনো মানুষের যদি প্রচন্ড ঝড় টড় হয়, তাহলে জামা কাপড় উড়ে যাওয়ার একটা মানে সম্ভাবনা তৈরি হয়। কিন্তু সেসব কিছু হলো না, কিছুই নয়। কিন্তু এই যে গাছের ওপরের একদম ডালে এই জামা কাপড়গুলো, কোনো মানুষের পক্ষে তো সম্ভব নয় যে একটা ও যেটা বলেছে দৈত্যাকৃতি গাছ, তার মাথায় ওইভাবে কে জামা কাপড়গুলো টাঙিয়ে রাখবে। তো এরকম একবার একটা ঘটনা ঘটেছিল, এবং হয়তো সবাই একটা সন্দেহ করেছিল তারপর থেকে যে গাছটাই খারাপ, ওই জন্য পরবর্তী সময় কিন্তু গাছটাকে কেটে দেওয়া হয়েছিল। তো সাজানের সমস্ত ঘটনাগুলো আমি শেয়ার করলাম দুদিনে। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের বাংলাদেশের এই ছোট্ট ভাইটাকেই মানে বলছি আর কি, তারকে একটু উৎসাহিত করবেন। আপনারা প্রচুর কমেন্ট পেয়েছি ওর ঘটনা বলার পর, আরও আশা করছি পাবো। আপনাদের কেমন লাগলো আপনারা অতি অবশ্যই শেয়ার করবেন, আর তাতে ওরও ভালো লাগবে, যেমন আমারও ভালো লাগবে যে আমাদের চ্যানেলের শ্রীবৃদ্ধির জন্য ও তো ঝাঁপিয়ে পড়ে ঘটনা শেয়ার করেছে। কাজেই আপনাদের ভালোবাসা যেন ও পর্যন্ত পৌঁছায়, এটাই আমার বলার। আর কি বলবো, আর একটা ছোট্ট ঘটনা বলতে ইচ্ছা করছে, জানি না আপনারা বোর হবেন কিনা, তবুও বলে দিই। আমি তো কোথায় গিয়েছিলাম আপনাদের বলেছি। তো ওখানে তো একটা চিড়িয়াখানা আছে, আমি আর নামটা করছি না, ঠিক আছে, আপনারা প্রত্যেকেই জানেন, বুঝতেই পারবেন। তো ওই চিড়িয়াখানায় একটা অদ্ভুত ঘটনা ঘটলো। তা আমরা ওই যে আজকাল হয়েছে, বেরিয়েছে ব্যাটারি চালিত গাড়ি, সাফারি, ওইভাবে তো ঘুরলাম। তো ঘুরে টুরে নিয়ে একটা জায়গায়, ওইখানটায় মানে গাছতলা, সেই একটা বড় একটা গাছতলা, সেইখানটায় সবাই ওখানে টিমের যারা আমরা গেছি, বললাম তো গ্রুপে গেছিলাম, ওরা সবাই বসে টসে আছে। তা আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম কি, যে দূরে জঙ্গলের মধ্যে দুখানা ঘর দেখা যাচ্ছে, বুঝতে পারলেন? তো আমাদের যে আর কি গাইড, মানে ওই গাইড বলুন আর ওই গাড়ি চালক, তাকে আমি বললাম ওই দিকে ওগুলো কি? তখন বলছে যে ওগুলো হচ্ছে টয়লেট। তখন আমায় বললো যে ম্যাডাম আপনি যদি যেতে চান যান। বললাম যে ক্লিন আছে? বললো হ্যাঁ একদম ক্লিন করা হয়, কোনো অসুবিধা হবে না। তো অত ঘুরেছি টুরেছি, টয়লেট পেয়েছে। তা আমি আমার হাজব্যান্ডকে বললাম আমি তাহলে একটু টয়লেটে আছি। তো উনি আমায় খুব বকলেন, উনি বললেন যে হ্যাঁ তুমি আগে যেতে পারলে না, এখন তোমার জন্য যদি কারো অসুবিধা হয়ে যায়। তখন আমি বললাম না না, আমি যাবো আর চলে আসবো, আমার জন্য কাউকে অসুবিধায় পড়তে হবে না, আর সবাই তো এখানে একটু বসে জিরোচ্ছে, রেস্ট নিচ্ছে। এই বলে আমি টয়লেটে গেলাম। এবার টয়লেটে যাওয়ার পর বিশ্বাস করুন, এক ভদ্রমহিলাকে আমি টয়লেটের মধ্যে ঢুকলাম, ঢুকে এই ধরুন ঢুকলাম। তো এবার ঢোকার পর দুধারে এই দুটো দিকে খোপ 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 করা টয়লেট করার ব্যবস্থা। হ্যাঁ, কিন্তু একটা বিচ্ছিরি জিনিস হচ্ছে, এই খোপগুলোতে না কোনো দরজা নেই, মেন একটা ডোর, কিন্তু এই খোপগুলোতে কোনো দরজা নেই। তা আমি ঢুকেই দেখলাম যে উনি দাঁড়িয়ে আছেন।
তা আমি ভাবলাম যে এই রে, উনি আবার দাঁড়িয়ে আছেন, একটা নিজের একটা কেমন লাগে না। তখন উনি বললেন যে ও আপনি বাবা, যা ভয় পেয়েছিলাম। তো আমি বললাম যে ভয় পেয়েছিলেন? বলছে যে হ্যাঁ, ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি ঢুকেছেন দেখে, মানে উনি আমাদের গ্রুপেই ছিলেন কিন্তু। তো উনি বেসিনে হাত ধুচ্ছিলেন, উনি বেরিয়ে চলে গেলেন। বললাম যাক, টয়লেট ইয়ে হয়ে গেছে। আমি ভেতর থেকে লক করে দিয়ে দরজা টয়লেট করব বলে ঢুকেছি, বিশ্বাস করুন। এতটুকু আমি আপনাদের সামনে আজে বাজে বলছি না। হঠাৎ করে একটা সুন্দর মিউজিক এবং একটা ওই দেশীয় ভাষায়, মানে উড়িষ্যার ভাষার একটা সুন্দর একটা পুরুষালী কণ্ঠে গান ভেসে আসছে। এবার তো ভাবুন, অনেকটা জায়গা জুড়ে, অনেক বড় টয়লেটটা, সেখানে আমি ওই ভদ্রমহিলা বেরোবার পর দরজা লক করে আমি প্রত্যেকটা খান্দা চেক করেছি যে কোনো মহিলা ওখানে রয়েছে কি না। তাহলে আমি ওয়েট করব, উনি বেরিয়ে গেলে আমি টয়লেট করবো, কারণ দরজা নেই, বললাম তো। এবারে আমি ভাবছি যে এটা কি করে হয়, কোনো দিকে এত একটাই দরজা, এমন সুমধুর একটা সুর আসছে, আমার এখনো না গা পুরো, বলছি আপনাদের বিশেষ করুন, ভার হয়ে যাচ্ছে। এবং পুরুষ কণ্ঠে একটা উড়িষ্যার বা উড়িয়া ভাষার গান ভেসে আসছে। তা লেডিস টয়লেট, তার মধ্যে পুরুষ কণ্ঠ এলো কি করে? এই নয় যে সেটা মাইকে আসছে, সেটা কিন্তু গান গাইছে কেউ। এবার আমি তখন পুরো টয়লেট করব বলে তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি তখন এই টয়লেট চেপে যে বেরিয়ে যাবো, আমি পারছি না। বাধ্য হয়ে আমি টয়লেট করছি এবং আমি নিজেকে নিজে বলছি কি, ভগবানকে ডাকো, ঠাকুরের নাম করো। বিশ্বাস করুন, কোনো একজন ঠাকুরের নাম না আমার মনে পড়ছে না। আমি তখন কি করছি জানেন? কোনো ঠাকুরের নাম তো আমার মনে নেই। আমি তখন ঠাকুর আমায় বাঁচাও, আমি এইটুকুই খালি বলছি। যাই হোক, টয়লেট কোনোভাবে কমপ্লিট করে আমি যে বেরিয়ে আসতে পেরেছি, এই ভগবানের অসীম দয়া। এবং যখন আবার ওই গাড়িতে বসে আমরা এবার আমরা বেরিয়ে টেরিয়ে যাব, তখন ওই ভদ্রমহিলা দেখি আমার পাশে এসে বসলেন। এসে বসে বললেন, কিছু বুঝতে পারলেন? আমি বুঝতে পারলাম। তার মানে আপনিও তো বুঝেছেন, আপনি আমায় ফেলে চলে আসলেন কেন? তখন বলছে যে উনি বলছেন যে আমি থাকতে পারছিলাম না, সহ্য করতে পারছিলাম না। হ্যাঁ, আমি তো প্রথমে গেছিলাম, আমি সহ্য করতে পারছিলাম না। জঙ্গলের মধ্যে দুটো ছোট ছোট, একটা লেডিস টয়লেট, একটা জেন্টস টয়লেট করা, কিন্তু তার মধ্যে অনেকগুলো খান্দা, মানে সেপারেট সেপারেট করে টয়লেটের মানে চেম্বার। তো সেইখানে আবার দরজা নেই, আর তার মধ্যে পুরুষ কণ্ঠে গান। উনি তখন বললেন, কি জানি কি হলো, কে গান গাইলো, কিছুই বুঝতে পারলাম না, কে গান গাইছে ওখানে। তখন আমি ভাবলাম যে আমি তাহলে মিথ্যে শুনিনি। উনিও ঢুকে উনি বলছেন, আমি এত ভয় পেয়েছি, আমি টয়লেট করিনি, আমি কোনো রকমে মানে হাত দুটোকে একটু ধুয়েই বেরিয়ে চলে আসছিলাম। তাই বললাম, না আমি তো সেটা পারিনি, আমি টয়লেট করিয়ে আমাকে আসতে হলো। কিন্তু এরকম মানে জঙ্গলাকীর্ণ, চতুর্দিক জঙ্গলে পুরো ঘেরা, তার মধ্যে ওই টয়লেটে কি জানি কে রয়ে গেছে। হ্যাঁ, কার অতৃপ্ত আত্মা এত সুন্দর গান গায় ওখানে, কি জানি কে। তো এই কথা বেরিয়ে এসে তখন ভদ্রমহিলা আমাকে বলল ফিসফিস করে যে, বুঝলেন তো দিদি, কাউকে বলবেন না, সবাই তো বিশ্বাস করে না। আলো হ্যাঁ ঠিকই তাই, না না আমি কাউকে বলবো না। তা আমি খালি আমার মাকে বললাম। মা বলল, দেখ কি ব্যাপার, ওখানে কোনো হয়তো স্টাফ কি কেউ হয়তো ওখানে আগে হয়তো কিছু সুইসাইড করতে পারে, কি কিছু মানে অস্বাভাবিক মৃত্যু হতে পারে, ওই কারণেই হয়তো এরকম তার আত্মাটা ওখানে রয়েই গেছে। তো বন্ধুরা, আজকের এই ঘটনাগুলো, ছেঁড়া ছেঁড়া ঘটনা, আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সাজেনেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে খুব। আর অনেক দিন বাদে আপনাদের কাছে এলাম, একটু বেড়াতে গেছিলাম, আমাকে প্লিজ মার্জনা করবেন। আর আরেকটা কথা যেটা বলার, সেটা হচ্ছে আপনাদের স্টকে যদি এরকম কোনো ঘটনা থাকে একটু শেয়ার করবেন প্লিজ, কারণ স্টক খুবই কমে গেছে। সাজেনের ঘটনাগুলোও সব বলে ফেললাম। হ্যাঁ, আর আপনারা এগিয়ে আসেন বলেই তো আমি চলতে পারছি। আর পুরাতন বন্ধুরা যারা রয়েছেন, যদি ভিডিও ভালো লাগে প্লিজ
একটু আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে ছড়িয়ে দেবেন, তাহলে আমাদের চ্যানেলটা একটু বড় হবে। আরেকটা যেটা বলার, নতুন বন্ধুরা যারা আমায় শুনলেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই কিন্তু বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশন চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে। নমস্কার।